আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের সাথে তোমাদের কৃষি শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় থেকে। তোমাদের যাদের কৃষি শিক্ষা বইয়ের এমসিকিউ পড়তে এবং পরীক্ষায় কমন পেতে কষ্ট হচ্ছে তাদের জন্য আমি একটা সুন্দর দাগানো বই নিয়ে এলাম, যে লাইনগুলো হুবহু পরীক্ষায় আসবে। এবং এখান থেকে যদি তোমরা ভালো করে পড়ে নাও তাহলে আমি আশা করি তোমরা এখান থেকে 25 নাম্বার শিওর কমন পাবে। আমরা যদি এই বিষয়টা একটু দেখে নিই, আমরা বইয়ের প্রতিটি লাইন যেখান থেকে প্রশ্ন এসে থাকে সেই লাইনগুলো তোমাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব। এবং তোমরা যদি প্রতিটি অধ্যায়ের ভিডিও দেখে থাকো তাহলে ইনশাল্লাহ আমি আশা করি যে তোমরা 25টি এমসিকিউ কারেক্ট করতে পারবে। যদিও কৃষি শিক্ষার এমসিকিউ অনেকটা কঠিন হয়, কিন্তু কৃষি শিক্ষায় তোমাদের যে কোনোভাবে প্লাসই লাগবে। এর নিচে যদি রেজাল্ট হয় তাহলে তোমাদের রেজাল্টের উপর এটা খারাপ প্রভাব ফেলবে। চলো আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করি। প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি। কৃষিকাজ এবং কৃষি প্রযুক্তি একে অপরের পরিপূরক, এটা একটু করে তোমরা দেখে নিবে। এর পরবর্তীতে দেখো, এখানের মধ্যে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। এখানের মধ্যে প্রথম পরিচ্ছেদ থেকে আমরা শুরু করি। ফসল নির্বাচন। মাটি হচ্ছে পানি ও পুষ্টির প্রকৃত উৎস। তাহলে পানি ও পুষ্টির প্রকৃত উৎস কি? মাটি। এটা পরীক্ষায় আসতে পারে এই লাইনটা। এরপরে ধান গাছ কাদা মাটি বা কাদা দোআঁশ মাটি পছন্দ করে। তাহলে ধান গাছের জন্য ভালো কি মাটি? কাদা মাটি বা কাদা দোআঁশ মাটি। মনে রাখবে। বাদাম বেলে বা বেলে দোআঁশ মাটি পছন্দ করে। তাহলে বাদাম চাষের জন্য কোন মাটি উপযোগী? বেলে বা বেলে দোআঁশ মাটি। মনে রাখবে। বাংলাদেশের মাটি পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনার পলি দ্বারা সৃষ্ট হওয়ার কারণে সব ধরনের ফসলই কম বেশি জন্মায়। তাহলে কোন কোন নদীর কারণে? পদ্মা নদীর পলি, ব্রহ্মপুত্র নদী, মেঘনা নদীর পলি। এই তিন নদীর পলির কারণে আমাদের দেশে প্রায় সব ধরনেরই কি ফসল কিছু কম বেশি হয়ে থাকে। বাংলাদেশের অধিকাংশ মাটি নরম, হালকা, ধূলিময় ও কর্ষণযোগ্য। এটা তোমাদের উচ্চতর দক্ষতায় আসতে পারে, মানে রোমান সংখ্যা দিয়ে। মাটি বলতে তাকে বোঝায় যেখানে ফসল জন্মায়, বন সৃষ্টি হয় আর গবাদি পশু বিচরণ করে। তাহলে মাটি কাকে বলে তোমরা চাইলে এখান থেকে লিখতে পারো, বা আরেকটা সংজ্ঞা আছে যদি সেটা দেখে নাও। যে ভূত্বকের গভীরে যতটুকু নাঙ্গলের ফলা পৌঁছে যা ফসল উৎপাদনে উপযোগী তাই মাটি। তাহলে এখান থেকে তোমরা আরেকটা সংজ্ঞা পাচ্ছ, এটাও তোমরা দেখে নিতে পারো। কৃষকের ভাষায় মাটি কাকে বলে তা যদি দেখে নাও, কৃষকের ভাষায় ভূপৃষ্ঠের 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে মাটি বলা হয়। এই যে 15 থেকে 18 সেন্টিমিটার, এটা এমসিকিউতে আসার সম্ভাবনা খুব বেশি, বলা যায় 90% সম্ভাবনা এই লাইনটা আসার। কৃষকের ভাষায় ভূগর্ভস্থ 15 থেকে 18 সেন্টিমিটার গভীর স্তরকে কি বলে? মাটি বলে। এখানের মধ্যে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই। এই টপিকের মধ্যে দেওয়া আছে মানে কোনটা চাষ করার জন্য কি কি উপযোগী তা যদি আমরা একটু করে দেখে নিই। ধান চাষের উপযোগী মাটির বৈশিষ্ট্য। কঙ্কর ও বেলে মাটি ছাড়া সব মাটিতেই ধান চাষের উপযোগী। এঁটেল দোআঁশ মাটি ধান চাষের জন্য খুব ভালো। তাহলে এঁটেল বা এঁটেল দোআঁশ খুব ভালো। এরপর এখান থেকে দেখো, প্রকারভেদে উঁচু মাঝারি অনেক ধরনের জমি হয়ে থাকে আমাদের। নিচু জমিতে বোরো ও জলিদ আমন চাষ করা হয়। এই ইনফরমেশনগুলো একটু দেখে রাখলেই হবে। মাটিতে জৈব পদার্থ কম হলে কম্পোস্ট ব্যবহার করে এর মাত্রা বাড়ানো হয়। তাহলে মাটিতে যদি জৈব পদার্থ কম হয় তাহলে আমরা কি ব্যবহার করব? কম্পোস্ট ব্যবহার করব। গম চাষের জন্য দেখে নিই, এগুলো তোমরা পড়ে নিবে উপরে। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো। তাহলে দোআঁশ বা বেলে দোআঁশ কিসের জন্য ভালো? গম চাষের জন্য ভালো। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে, যেমন উত্তরাঞ্চল কোনগুলো? ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুর, এখানে গমের আবাদ হয়। যে মাটির পিএইচ বা অম্লক্ষারের মাত্রা 6 থেকে 7, সে মাটিতে গম ভালো জন্মায়। তাহলে গম ভালো জন্মানোর জন্য পিএইচ কত প্রয়োজন? 6 থেকে 7-এর মধ্যে প্রয়োজন। এরপরে পাট চাষেরটা আমরা যদি একটু দেখে নিই। ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা প্রভৃতি নদ নদীর পলিবাহিত উর্বর সমতল ভূমিতে পাট ভালো জন্মায়। এরপরে দেখো, ডাল চাষের উপযোগী। ডাল ফসল অতিরিক্ত পানি সহ্য করতে পারে না। তাহলে ডালের জন্য কি অতিরিক্ত পানি উপযুক্ত নয়। ডাল নিরপেক্ষীয় বা ক্ষারীয় চুনযুক্ত মাটিতে ভালো হয়। এখান থেকে এগুলো তোমরা অল্প স্বল্প করে দেখে নিবে। যদিও আমি লাইন যেগুলো দিয়ে দিয়েছি সেগুলো থেকে পরীক্ষায় 90% প্লাস আসবে ইনশাআল্লাহ। দোআঁশ ও বেলে দোআঁশ মাটি আলু উৎপাদনের জন্য বেশ উপযোগী। তাহলে আলু উৎপাদনের জন্য উপযোগী দোআঁশ ও বেলে দোআঁশ। এই পড়াগুলো যদি তোমরা লিখে পড়ো তাহলে তোমাদের জন্য বেশি ভালো হবে। মাটির পিএইচ এর মাত্রা 6 থেকে 7-এর মধ্যে থাকলে আলু চাষ কি হয়? ভালো হয়। এর পরবর্তী টপিকে আসি। মৃত্তিকা ভিত্তিক, মানে মাটির বৈশিষ্ট্য অনুসারে পরিবেশ অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন। এখানের মধ্যে আমরা যদি দেখি, যে মাটির প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে 30টি কৃষি পরিবেশে ভাগ করা হয়েছে। কয়টি? 30টি। এমসিকিউ তো আসার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এরপর দেখো, মাটির গঠন
প্রকৃতি অনুযায়ী 30টি কৃষি পরিবেশ অঞ্চলকে নিম্নোক্ত 5 ভাগে ভাগ করা হয়। তাহলে এই যে 30টি আছে, এই অঞ্চলগুলোকে 5টি কৃষি পরিবেশ বা মাটির গঠন অনুসারে ভাগ করা হয়। 5টা কি? 5টা হলো দোআঁশ ও পলিদোআঁশ মাটি অঞ্চল, এরপর 2 নম্বরে হলো কাদামাটি অঞ্চল, 3 নম্বরে হলো বরেন্দ্র অঞ্চল ও মধুপুর অঞ্চল, 4 নম্বর হলো পাহাড়ি ও পদভূমি অঞ্চল, 5 নম্বরে উপকূলীয় অঞ্চল। চলো আমরা এগুলো নিয়ে একটু অল্প স্বল্প দেখে নিই। মৃত্তিকা ভিত্তিক অঞ্চলগুলোতে আমরা যদি দেখি, দোআঁশ ও পলিদোআঁশ মাটি অঞ্চলের মধ্যে এর পিএইচ সাধারণত 5.2 থেকে 6.2 হয়। চাষ উপযোগী কি ফসল আছে এখান থেকে তোমরা চাইলে অল্প করে দেখে নিতে পারো, যদিও এগুলা পরীক্ষার জন্য তেমন উপযোগী নয়। এরপরে কাদামাটি অঞ্চল, কাদামাটির অঞ্চলের বৈশিষ্ট্যটাও একটু দেখে নিও। এরপরে আছে বরেন্দ্র ও মধুপুর অঞ্চল, বরেন্দ্র ও মধুপুর অঞ্চল এর মাটি হয় সাধারণত দোআঁশ এবং পিএইচ হয় 5.5 থেকে 6.5। এখানে কি ফসল ভালো হয় তা একটু দেখে নিবে এখান থেকে। পাহাড়ি ও পদভূমি অঞ্চল, পাহাড়ি এই অঞ্চলের 90% বেশি ভূমি উঁচু, যেমন খাগড়াছড়ি, বান্দরবন এখানে আছে। এর পিএইচ সাধারণত 5 থেকে 5.7 হয়। এখানে চাষের উপযোগী ফসল হলো এগুলো। এরপরে মৃত্তিকা ভিত্তিক অঞ্চলের মধ্যে উপকূলীয় অঞ্চল কোনগুলো? সেন্ট মার্টিন দ্বীপ, চট্টগ্রাম, ফেনী এইসব অঞ্চল। এখানে পিএইচ হয় সাধারণত 7 থেকে 8.5 এবং এখানের জন্য উপযোগী ফসল হলো এগুলো। পরবর্তী পরিচ্ছেদে যাই, এখানে খুব বেশি গুরুত্বপূর্ণ টপিকটা ফসল উৎপাদনের জন্য জমি প্রস্তুতি। এখান থেকে যদি আমরা দেখি, ধান চাষের জন্য জমির প্রস্তুত। ধান বাংলাদেশে সারা বছর চাষ করা হয়। এরপরে দেখো, গম চাষের জন্য জমি প্রস্তুতকরণ। গম রবি শস্য, বর্ষার মৌসুম শেষ হওয়ার পর মধ্য কার্তিক মধ্য অগ্রহায়ণ পর্যন্ত গম চাষের উপযুক্ত সময়। তাহলে গম চাষের উপযুক্ত সময় হলো মধ্য কার্তিক মাস থেকে মধ্য অগ্রহায়ণ মাস পর্যন্ত গম চাষের একটা উপযুক্ত সময়। মাটির জো দেখে জমিতে নাঙ্গল চালনা করা হয়। এরপরে এজন্য 3 থেকে 4 বার আড়াআড়ি জমি চাষ দিয়ে বার কয়েক মই দিয়ে মাটি ঝুরঝুরা করা হয়। তাহলে আনুমানিক আড়াআড়ি 3 থেকে 4 বার কি করতে হবে? তোমাকে মই দিয়ে চাষ দিতে হবে। আলু চাষের জন্য জমি প্রস্তুতি। সাধারণত আশ্বিন মাস হতে আলু চাষের জন্য জমি প্রস্তুতের কাজ শুরু হয়। সাধারণত দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে আলুর চাষ ভালো হয়। এই মাটি চাষ করা মোটামুটি সহজ। আলুর জমি 5 থেকে 6 বার চাষ ও বার কয়েক মই দিয়ে মাটি ঝুরঝুরা করে জমি প্রস্তুত করা হয়। আজকাল পাওয়ার টিলার দ্বারা চাষ করা হয় বলে 3-4 বার আড়াআড়ি চাষ দিলেই ঝুরঝুরা হয়ে যায়। প্রত্যেকটি নালা প্রায় 10 থেকে 12 সেন্টিমিটার গভীর করতে হবে। যেমন কত? 10 থেকে 12, এটা এমসিকিউতে আসতে পারে। একটি নালা থেকে আরেকটি নালার দূরত্ব হবে কত? 60 সেন্টিমিটার। অতঃপর নালার মধ্যে 15 সেন্টিমিটার দূরে বীজ বুনে দিতে হয়। এরপরে জমি প্রস্তুতের গুরুত্ব। ভূমিকর্ষণ জমি প্রস্তুতির প্রথম ধাপ। তাহলে ভূমিকর্ষণই হলো জমি প্রস্তুতির প্রথম ধাপ। যে শস্যের বীজ মাটিতে সুষ্ঠুভাবে বপন ও পরবর্তী সময়ে চারাগাছ বৃদ্ধির জন্য মাটিকে যে প্রক্রিয়ায় খুঁড়ে বা আছড়ে আগাছামুক্ত নরম আলগা ও ঝুরঝুরা করা হয় তাকে ভূমিকর্ষণ বলে। তাহলে ভূমিকর্ষণ কি? এখান থেকে আমরা এটার উত্তর পেলাম। গাইড থেকে আর তেমন শেখার প্রয়োজন নেই, বইয়ে সবকিছুই আছে। এরপর দেখো, এখান থেকে একটা এমসিকিউ হতে পারে, খুব গুরুত্বপূর্ণ এটা। 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক দান, বিনা চাষে পান। যেমন তুমি যদি একটা জমিকে 16 বার চাষ দাও, এরপরে তুমি মূলা চাষ করতে পারবে। তার মানে মূলা চাষের জন্য 16 বার চাষ করলে ভালো। এরপরে তার অর্ধেক তুলা, তার মানে যদি 8 বার চাষ করো তাহলে তুমি তুলা চাষ করতে পারবে। তার অর্ধেক ধান, তার মানে 8-এর অর্ধেক কত? 4, তার মানে 4 বার চাষ দিলে বা তুমি যদি ভূমি জো দাও তাহলে কত? ধান চাষ করতে পারবে। এরপরে পান চাষ করার জন্য কোনো চাষের প্রয়োজন হয় না। এখান থেকে এমসিকিউ আসতে পারে, এটা ভালো করে দেখে নিবে। এর পরবর্তীতে দেখো, ভূমিকর্ষণ তথা জমি প্রস্তুতের উদ্দেশ্য কেন আসলে করা হয়। প্রথমে মাটি বীজের অঙ্কুরোদ্গমন অবস্থায় আনয়ন। যে প্রক্রিয়ায় মাটিকে ঝুরঝুরা করে বীজের অঙ্কুরোদ্গমনের অবস্থায় আনা ও ফসল জন্মানোর উপযোগী করা হয় তাকে কর্ষণ বলে। তাহলে কর্ষণ কি? আমরা এখান থেকে সেটা ধারণা পেলাম। দোআঁশ বেলে বা বেলে দোআঁশ মাটির মতো হালকা মাটিতে 3-4 বার চাষ ও মই দিলে ভূমিকর্ষণ ফসল উৎপাদন উপযোগী হয়, কিন্তু কাদা মাটির মতো ভারী মাটিতে 5-6 বার চাষের প্রয়োজন পড়ে। তাহলে কোন মাটিতে কতবার সেটা একটু দেখে নিবে। 2 নম্বরে যদি দেখি, মাটি সার ও জৈব
পদার্থের মিশ্রণ। 2-1 বার চাষ দেওয়া হলে গোবর বা কম্পোস্ট জমিতে ছিটাতে হয়। এটার মাধ্যমে কি জমির উর্বরতা বৃদ্ধি পায়। ভূমি অভ্যন্তরস্থ কীট পতঙ্গ দমন। ভূমি কর্ষণের সময় এইসব পোকা, পুতলি ও ডিম উন্মুক্ত হয় এবং পাখিরা এগুলো খেয়ে নিধন করে। এরপরে দেখো 4 নম্বরে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধিকরণ। এর মাধ্যমে কি, ধরো তুমি তোমার জমিতে ধান চাষ করতে চাও, মাটিতে পানি ধরে রাখতে হবে, তাহলে এই জন্য তোমাকে যা যা করা লাগে করতে হবে। 5 নম্বরে দেখো মাটিস্থ জীবাণু সমূহের কার্যকারিতা বৃদ্ধি। মাটিতে অনেক জীবাণু আছে যা মাটিকে সুস্থ রাখতে সাহায্য করে। ছত্রাক ও ব্যাকটেরিয়া এর মধ্যে কি প্রধান। এরপরে দেখো 6 নম্বরে মাটির ক্ষয়রোধ। মাটি, আসলে আমরা যে জমিতে মাটি দেখি, এটার ক্ষয়রোধ আমরা কিভাবে করতে পারি। জমি চাষের বিবেচ্য বিষয়। জমি চাষ করতে যেসব বিষয়গুলো মাথায় রাখতে হবে: ফসলের প্রকার, মাটির প্রকার, আবহাওয়া, খামারের প্রকার ইত্যাদি। ফসলের প্রকার, এরপরে মাটির প্রকার, এগুলো দেখে নিবে। আবহাওয়ার প্রভাবে মাটির আর্দ্রতা তারতম্য ঘটে। এরপরে 4 নম্বরে আছে খামারের প্রকার। বাড়ির আশেপাশের জমিতে নিবিড় শস্য চাষ করা হয়। যেমন নিবিড় শস্য বলতে কি, একটা ফসল তুমি কেটে মাত্র জমি থেকে উঠালে এবং আরেকটা ফসল চাষের জন্য সাথে সাথে প্রস্তুতি করা শুরু করলে। এরপরে দেখো 3য় পরিচ্ছেদ যদি দেখি, ভূমি ক্ষয়, ক্ষয়রোধ। এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে খ প্রশ্ন এবং ক প্রশ্ন এবং এমসিকিউ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভূমিক্ষয়। বিভিন্ন কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যাওয়াকে কি বলে? ভূমিক্ষয় বলে। তাহলে ভূমিক্ষয় কি, আমরা এখান থেকে আনসার করতে পারবো। এর পরবর্তী টপিক যদি দেখি, ভূমিক্ষয়ের প্রকার। আসলে ভূমিক্ষয় কত প্রকার? ভূমিক্ষয় হয় 2 প্রকারের। ভূমিক্ষয় কয় প্রকারের? 2 প্রকারের। একটা হলো প্রাকৃতিক ভূমিক্ষয় আর একটা হলো মনুষ্য কৃত্রিক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় হলো যে প্রাকৃতিক যে কোনো কারণে যে ভূমিক্ষয়টা হয়, বায়ু প্রবাহ এখানে হতে পারে, বৃষ্টিপাত কারণজনিত হতে পারে, এগুলো তোমরা একটু দেখে নিবে। প্রাকৃতিক ভূমিক্ষয়ের শ্রেণীবিভাগ 2 ধরনের: বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় এবং বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। কদে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়, বৃষ্টিপাতের কারণে বাংলাদেশে ব্যাপক ভূমিক্ষয় হয়। যেমন বৃষ্টির ফোঁটাগুলো যখন মাটিতে আছড়ে পড়ে, তখন ওইখানের কণাগুলো, মাটির কণাগুলো সরে যায় এবং সরে গিয়ে আস্তে আস্তে এগুলো অন্যদিকে চলে যায়। এর মাধ্যমে কি হয়? ভূমিক্ষয় হয়। এর মধ্যে প্রধান হলো কি, বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়ের মধ্যে আস্তরণ ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয়, নালা বা গলি ভূমিক্ষয়, নদী ভাঙ্গন। এখানের মধ্যে রিল ভূমিক্ষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এটা থেকে প্রশ্ন হবে। আস্তরণ ভূমিক্ষয়। আস্তরণ ভূমিক্ষয় হলো যে বৃষ্টির কারণে মাটির উপরের আস্তরটা সরে যাওয়া। রিল ভূমিক্ষয়, প্রচুর বৃষ্টির ফলে মাটির মধ্যে যে ছোট ছোট এই ধরনের দেখো ছোট ছোট নালার মতো হয়ে যায়, এগুলোর মাধ্যমে মাটির যে ভূমিক্ষয় হয়, নালা বা গালি ভূমিক্ষয়। এটার মধ্যে রিল ভূমিক্ষয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এমসিকিউতে আসে, এটা হলো যে ভূমিক্ষয়ের 2য় ধাপ। এটা কত নম্বর ধাপ? 2য় ধাপ। মনে রাখবে, এটা এমসিকিউতে আসবে। নালা বা গালি ভূমিক্ষয়। রিল ভূমিক্ষয় থেকেই নালা বা গালি ভূমিক্ষয়ের উদ্ভব হয়। তাহলে রিল ভূমিক্ষয় যা, নালা বা গালি ভূমিক্ষয়ও তার কাছাকাছি। বাংলাদেশে পার্বত্য অঞ্চলে এরূপ ভূমিক্ষয় সাধারণত দেখা যায়। এরপরে নদী ভাঙ্গন। নদী ভাঙ্গন তো আমরা সকলেই জানি কিভাবে হয়। এরপর দেখো বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। এটাকে বাত্যজনিত ভূমিক্ষয়ও বলে। গতিশীল বায়ু প্রবাহর কর্তৃক এক স্থান থেকে মাটি অন্যত্র বয়ে নেওয়ার প্রক্রিয়াকে বাত্যজনিত ভূমিক্ষয় বলে। আর যে স্থানে মাটিতে জৈব পদার্থের পরিমাণ একেবারেই কম, সে স্থানে বাত্যজনিত ভূমিক্ষয় আরও বেশি। এই যেমন ধরো বায়ু প্রবাহজনিত আরেক নাম কি এখানে দেওয়া আছে, বাত্যজনিত ভূমিক্ষয়। মনে রাখবে এটা। মরুভূমিতে বায়ু প্রবাহ উর্বর অঞ্চলে বালি নিক্ষেপ করে অনুর্বর করে তোলে। বাংলাদেশের উত্তরাঞ্চলে দিনাজপুর, রাজশাহী অঞ্চলে চৈত্র বৈশাখ মাসে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়ের প্রকোপ সামান্য দেখা যায়। এরপরে মানুষ কর্তৃক ভূমিক্ষয় তো জানো, মানুষ ভূমিক্ষয়ের ক্ষতিকর দিক কি কি আছে সেটা এখান থেকে জেনে নিবে। সৃজনশীলের ঘ আনসার করতে তোমাদের সুবিধা হবে। ভূমিক্ষয়ের কারণ, আসলে কি কি কারণে ভূমিক্ষয় হয় এখানে এগুলো আছে, এগুলো তোমরা দেখে নিও। ভূমির ডাল। বাংলাদেশে বান্দরবন, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এলাকায় সাধারণত জুম চাষ করা হয়। এই ক্ষেত্রে পাহাড়ের ঢালে চাষ করা হয়। মাটির প্রকৃতি। বেলে দোআঁশ মাটি অধিক সচ্ছিদ্রতা বলে সম্পূর্ণ বৃষ্টির পানি সহজে কি করে নেয়? শুষে নিজের মধ্যে নিয়ে নেয়। তাই এই মাটি ভূমিক্ষয় কম। কাদা বা ভারী মাটি সচ্ছিদ্রতা কম থাকায় এর শোষণ ক্ষমতা কম। এরপর দেখো চাষ পদ্ধতি ও শস্যের প্রকৃতি। যেসব ফসল মাটি ঢেকে রাখে সেগুলো মাটিকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, যেমন চীনাবাদাম, মাসকলাই, খেসারি
ইত্যাদি। কিন্তু আখ, ভুট্টা, ধান, গম ইত্যাদি প্রাথমিক পর্যায়ে মাটিকে ঢেকে রাখে না, ফলে ভূমিক্ষয় হয়। এরপরে বায়ু প্রবাহ, এগুলো তোমরা এখান থেকে চাইলে সুন্দর করে দেখে নিতে পারো, এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। এরপরে আছে দেখো চতুর্থ পরিচ্ছেদ বীজ সংরক্ষণ। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এটা থেকে একটা সৃজনশীল আসার সম্ভাবনা আছে। বীজ উৎপাদন থেকে বীজ সংরক্ষণ শুরু। এরপরে আমরা এখান থেকে যদি দেখে নিই বীজ সংরক্ষণের যেসব শর্তগুলো আছে, এখানে এই শর্তগুলো আছে, এগুলো তোমরা ভালো করে পড়ে নিবে, শর্তগুলো তোমাদের গ হয়ে আসতে পারে। বীজ শুকানো, বীজ শুকানো থেকে একটা এমসিকিউ হবে, এখান থেকে এই টপিকটা ভালো করে দেখবে। যখন ফসল কাটা হয় তখন এর আর্দ্রতা থাকে 18 থেকে 40 পর্যন্ত। তাহলে যখন ফসল কাটা হয় তখন এর আর্দ্রতা কত থাকে? 18 থেকে 40 পর্যন্ত থাকে। এই আর্দ্রতা বীজের জীবনী শক্তি নষ্ট করে ফেলে। যেমন এই আর্দ্রতা যদি থাকে তাহলে ওই বীজের জীবনী শক্তি নষ্ট হয়ে যায়। তাই বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহারের নিমিত্তে বীজের আর্দ্রতা 12 বা তার নিচে নামিয়ে আনা আবশ্যক। তাহলে তুমি যদি বীজকে সংরক্ষণ করতে চাও তার আর্দ্রতা 12% এর নিচে তোমাকে নামিয়ে আনতে হবে। কিন্তু যখন ফসল কাটা হয় তখন এর আর্দ্রতা থাকে 18 থেকে 40% পর্যন্ত। বীজ শুকানো পদ্ধতি, 2 প্রকার বীজ শুকানো যায়। একটা হলো প্রাকৃতিক বা স্বাভাবিক বাতাসে শুকানো, আর একটা হলো যে উত্তপ্ত বাতাসে শুকানো। এই দুইভাবে কি করা যায়? বীজকে শুকানো যায়। এরপর যেগুলো আছে এগুলো তোমরা একটু দেখে নিও। বীজ প্রক্রিয়াজাতকরণ, ফসল কাটার পর ফসলের দানাকে বীজে পরিণত করা এবং পরবর্তী বপনের পূর্ব পর্যন্ত বীজের উন্নত মান ও অঙ্কুরোদ্গমন ক্ষমতাকে বজায় রাখার জন্য বীজের সর্বপ্রকার পরিচর্যাকে বীজ প্রক্রিয়াজাতকরণ বলে। বীজ প্রক্রিয়াজাতকরণ কি? এখান থেকে খ প্রশ্ন তোমাদের আসতে পারে বা ক প্রশ্নেও সেটা আসতে পারে। এরপর বীজের মান নিয়ন্ত্রণ, এটা একটু দেখে নিবে। বীজের অঙ্কুরোদ্গমন পরীক্ষা, নমুনা বীজের শতকরা কতটি বীজ গজায় তা বের করাই বীজের অঙ্কুরোদ্গমন পরীক্ষা। মানে বীজের মধ্যে ধরো তুমি বীজ কিছু সংরক্ষণ করলে, সেগুলা থেকে তুমি 10টা বীজ সংরক্ষণ করলে এবং 10টা বীজ পুঁতে দেখলে, সেখান থেকে আসলে কয়টা গজাচ্ছে সেটাই হলো অঙ্কুরোদ্গমন পরীক্ষা। যখন বীজের আর্দ্রতা 35 থেকে 60 বা তার উপর হয় তখন অঙ্কুরোদ্গমন শুরু হয়। এর হার শতকরায় প্রকাশ করা হয়। যেমন বীজের অঙ্কুরোদ্গমন শুরু করার জন্য তোমাকে কি করতে হবে? একটা মাটির পাত্রের মধ্যে, বেলে মাটির পাত্রের মধ্যে তোমাকে বীজগুলো দিতে হবে এবং সেখানে সবসময় পানি থাকতে হবে। এরপরে দেখবে যে কয়টি বীজ গজাচ্ছে, সেটা দিয়েই তোমরা কি করবে? বীজের অঙ্কুরোদ্গমন পরীক্ষা করবে। বীজের আর্দ্রতা পরীক্ষার জন্য একটা সূত্র আছে, এই সূত্রটা প্রশ্নে আসতে পারে সৃজনশীলে। এই সূত্রটা হলো কি? বীজের আর্দ্রতা শতকরা হার নমুনা বীজের ওজন বিয়োগ নমুনা বীজ শুকানোর পর ওজন ডিভাইডেড নমুনা বীজের ওজন গুণ 100। এরপর দেখো বীজের জীবনী শক্তি পরীক্ষা। কিভাবে বীজের জীবনী শক্তি পরীক্ষা করা হয়? বীজ বিপণন। বীজ বিপণন বলতে বীজ সংরক্ষণ, প্যাকেজ করা, বিক্রয় পূর্ব সংরক্ষণ, বিজ্ঞপ্তি, বিক্রয়, এইসব কাজে এক কথায় বিপণন বলে। এরপরে দেখো বীজ শুকানো ও চটের বস্তায় সংরক্ষণ। আর্দ্রতার মাত্রা 12 থেকে 13 হলেই হবে। বীজ শুকানো বা চটের বস্তায় সংরক্ষণ করার জন্য 12 থেকে 13% হলেই হয়। এরপরে দেখো ধান গোলায় সংরক্ষণ। তুমি যদি গোলায় ধান সংরক্ষণ করতে চাও, ধান সংরক্ষণের জন্য ধানের গোলা ব্যবহার করা হয়। যারা গ্রাম্য অঞ্চলে থাকো তারা এগুলো সহজেই চিনবে। ডোলে সংরক্ষণ, এগুলোকে ডোলা বলে এবং আমার ধানের গোলা হয় অন্যরকম, আর একটু ঘরের ভিতর থাকে 4 কোণা আকৃতির। ডোলা ধান গোলার চেয়ে কম ধারণ ক্ষমতা সম্পন্ন বীজ পাত্র। মানে ধানের গোলায় অনেক বেশি ধান রাখা যায়, কিন্তু ডোলায় তার থেকে অনেক কম রাখা যায়। ধান গোলার মতোই ডোলার বাইরে ও ভিতরে গোবর ও মাটির মিশ্রণের প্রলেপ দিয়ে ভালোভাবে শুকিয়ে বীজ রাখার উপযুক্ত করা হয়। তাহলে তুমি যদি ধানের বীজ এখানে রাখতে চাও তাহলে এখানে কি করতে হবে? গোবর এবং মাটির মিশ্রণ দিয়ে এটার উপরে একটা প্রলেপ দিয়ে ফেলতে হবে। পলিথিন ব্যাগ সংরক্ষণ। আজকাল 5 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন পলিথিন ব্যাগ বীজ সংরক্ষণ করা হয়। এই ব্যাগটা উদ্ভাবন করে RDRS, এটা মনে রাখবে, এমসিকিউতে আসতে পারে। মটকায় সংরক্ষণ, আমরা অনেকেই ধানের মটকা দেখেছি, যেমন সেখানে ভিতর বীজগুলো সংরক্ষণ করা হয়। যেমন মাটি দিয়ে মুখটা তোমাকে বন্ধ করে দিতে হবে ভিতরে বীজ রাখার পর। উপরে এই যে মটকাটা আছে এটার উপরে হয় মাটি বা আলকাতরার তোমাকে প্রলেপ দিতে হবে। মটকার বাইরে মাটি বা আলকাতরার প্রলেপ দেওয়া হয় যাতে বীজের অঙ্কুরোদ্গমনটা ঠিক থাকে। এরপরে হলো যে কি 5ম পরিচ্ছেদ খাদ্য সংরক্ষণ। আধুনিক পদ্ধতিতে মাছ চাষে যা খরচ হয় তার প্রায় 60% বা শতকরা 60% খরচ হয় খাদ্য ক্রয়। সম্পূরক খাদ্য হিসেবে আমাদের দেশে সচরাচর যেসব উপাদানগুলো ব্যবহার করা হয় তা হলো চালের কুড়া,
গমের ভুসি, সরিষার খৈল, তৈলের খৈল, ফিশ মিল, গরু ছাগলের রক্ত ও নাড়ি ভুঁড়ি, জলজ উদ্ভিদ যেমন কচুরিপানা, খুদিপানা, এগুলো আমরা কি হিসেবে ব্যবহার করি? সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহার করি। তাহলে সম্পূরক খাদ্যের কিছু অপশন আমরা এখানে পেলাম। খাদ্যের আর্দ্রতা, খাদ্যে আর্দ্রতার পরিমাণ 10% এর বেশি থাকলে ছত্রাক বা পোকামাকড় জন্মাতে পারে। এরপরে 2 নম্বরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা, বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 65 এর বেশি থাকলে খাদ্যে ছত্রাক বা পোকামাকড় জন্মাতে পারে। এরপরে তাপমাত্রা, তাপমাত্রা 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস খুব ভালো। পোকামাকড় সমূহ 26 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খুব ভালো জন্মাতে পারে এবং এরা খাদ্য খেয়ে ফেলে ও তাদের মলমূত্র দ্বারা ব্যাকটেরিয়া ছড়াতে পারে। এরপরে সূর্যলোক, সূর্যলোকে খোলা অবস্থায় খাদ্য রাখলে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে কিছু কিছু ভিটামিন নষ্ট হয়ে যায়। এরপর হলো অক্সিজেন, খোলা অবস্থায় খাদ্য রাখলে বাতাসে অক্সিজেনে খাদ্যের রেনসিডিটি, চর্বির জরণ ক্রিয়া ঘটাতে পারে যা খাদ্যের গুণগত মানকে কি করে? ক্ষতিগ্রস্ত করে এবং এতে পোকামাকড়ও জন্মাতে পারে। বাকিগুলো তোমরা এখান থেকে দেখে নেবে। এখানে 3 নাম্বারটা, গুদাম ঘরে সংরক্ষিত খাদ্য মেঝেতে না রেখে 12 থেকে 15 সেন্টিমিটার উপরে কাঠের পাটাতনে রাখা ভালো, এতে তোমার এই যে সংরক্ষিত খাদ্য আছে এগুলো ভালো থাকে। 5 নম্বরে খাদ্য 3 মাসের বেশি গুদামে রাখা যাবে না। কত মাস? 3 মাস। এগুলো এমসিকিউতে আসবে। পশু পাখির খাদ্য সংরক্ষণ, পশু পাখির খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ও সংরক্ষণ পদ্ধতি। কোনো খাদ্যের গুণগত ও পুষ্টিমান ঠিক রেখে ভবিষ্যতে ব্যবহারের জন্য খাদ্যকে প্রক্রিয়াজাত করে রেখে দেওয়াকে খাদ্য সংরক্ষণ বলে। তাহলে খাদ্য সংরক্ষণকে আমরা এটা এখান থেকে জানতে পারলাম। খাদ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা, শীতকালেও অতিরিক্ত সিম গোত্রীয় ঘাস উৎপন্ন হয়। এরপরে খাদ্য সংরক্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে খাদ্যকে রোগ জীবাণু ও পচনের হাত থেকে রক্ষা করা। খাদ্যের আর্দ্রতা বেশি হলে এতে ছত্রাক জন্মায়। এরপরে দেখো খাদ্য সংরক্ষণ উপায়ে বিভিন্ন ধাপসমূহ, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে এই যে হে তৈরির মাধ্যমে সবুজ ঘাস সংরক্ষণ করা, হে তৈরিটা ক্ষয়ে আসতে পারে, যে হে তৈরি কি এবং এর মাধ্যমে কিভাবে সংরক্ষণ করা হয়। এরপর দেখো প্রথমে কি বলেছে? হে তৈরির জন্য সিম গোত্রীয় ঘাস যেমন সবুজ খেসারি, মাসকলাই বিভিন্ন উপযোগী। তাহলে হে তৈরির জন্য কোনগুলো উপযোগী? সিম গোত্রীয় ঘাস যেমন সবুজ খেসারি বা মাসকলাই। এরপরে দেখো এখানের মধ্যে ফুল আসার সময় ঘাস কাটতে হয়। ঘাস রোদে শুকিয়ে আর্দ্রতা 15 থেকে 20-এর মধ্যে রাখতে হবে। ঘাস শুকিয়ে মাচার উপর স্তূপ বা চালযুক্ত ঘরে সংরক্ষণ করা হয়। খ নম্বরে কি বলছে? সাইলেজ তৈরির জন্য সবুজ ঘাস সংরক্ষণ করা হয়। তাহলে সাইলেজ তৈরি এবং হে দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট এবং এগুলা দেখো স্টার মার্ক দেওয়া, পরীক্ষায় আসতে পারে। তাই সাইলেজ তৈরির মাধ্যমে সবুজ ঘাস সংরক্ষণ করা, 2য় অধ্যায় সাইলেজ তৈরি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তবুও নিম্নোক্ত সাইলেজ তৈরির ধাপ দেওয়া হলো। এরপর প্রথমে দেখো সাইলেজ তৈরির জন্য ভুট্টা, নেপিয়ার, গিনি ঘাস ইত্যাদি উপযোগী। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাইন, এটা কতে এবং এই পুরো ব্যাখ্যাটা সৃজনশীলে আসতে পারে। এখান থেকে ভালো করে এগুলো দেখে নিবে। গরুকে দৈনিক 3 থেকে 4 কেজি শুকনো খড় দেওয়া হয়, এটি আঁশ জাতীয় খাদ্য। এরপরে দেখো খাদ্যশস্য, এখানে যে এগুলো আছে এগুলো ভালো করে তোমরা পড়ে নিবে।